দর্শক, আমরা এমন এক সময়ে আজকে আলোচনা করি যখন দেশে আরেকটি বাজেট দেওয়ার আলোচনা শুরু হয়ে গেছে। আমাদের দেশে তো বাজেট যায় আর আসে, কিন্তু অর্থনীতির ভাগ্যের কি পরিবর্তন ঘটে? এখন অর্থনীতির ভাগ্যের পরিবর্তনের কথা আমরা এই জন্য বলছি কারণ দেশে এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। নতুন নির্বাচিত সরকার এসেছে, যখন তারা বাজেট দিতে যাচ্ছে তাদের প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার ঠিক 3 মাসের মাথায় তাদেরকেও কিন্তু অনেক কিছু নতুন করে ভাবতে হচ্ছে, বেশ কিছু বিপদও সামাল দিতে হচ্ছে। সব কিছু নিয়েই আজকের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব বিজনেস টুডের শিরোনাম। দর্শক, আমরা শিরোনামের প্রশ্নে যখন আসছি, আমরা এই অর্থনীতির গণতন্ত্রের পথে যখন সরকার বারবার হাঁটছে, 9,38,000 কোটি টাকার যে বাজেটের কথা বলা হচ্ছে সেটি আগের বছরের তুলনায় 19% বড় বাজেট। এটিকে উচ্চাভিলাষী এই অর্থে বলা যায়, কেননা আমরা বাংলাদেশে প্রত্যেক বছরই দেখি যে এক ধরনের ঘাটতি বাজেটের ট্রেন্ড রয়েছে, এবং সেই ঘাটতি বাজেটের ট্রেন্ড থেকে বের হতে গেলে কিন্তু আসলে অর্থনীতিতে অনেক ধরনের পরিবর্তন হয়। ঘাটতি নিয়ে আমরা হয়তো পরে কখনো আলোচনা করব। আপাতত আপনারা জেনে রাখেন যে 2,43,000 কোটি টাকার ঘাটতি, অর্থাৎ এই টাকাটি এখনও বাংলাদেশের হাতে নেই। তার আগে আমাদেরকে বাংলাদেশের বাজেট নিয়ে ভাবতে হচ্ছে, সরকারকে ভাবতে হচ্ছে, এবং সেখানে সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনীতির গণতন্ত্রায়নে, ডেমোক্রেটিক ইকোনমির দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে সব ধরনের মানুষের কথা শোনা হবে। একটি কথা কিন্তু সরকারের তরফ থেকে এবারের বাজেটে যখন বারবার বলা হচ্ছে যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে এবং সেই পথ চলা শুরু হয়েছে, 2034 সালে গিয়ে বাংলাদেশ সেই লক্ষ্য অর্জন করবে। ঠিক তার আগে অর্থনীতির গণতন্ত্রায়নটি এ কারণে জরুরি, কেননা অর্থনীতিতে আগে আমরা দেখেছি যে কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্র, সেখান থেকে সবাই এক ধরনের অগ্রাধিকার পাচ্ছে। সেই ধারা থেকে কিন্তু সরকার এবারের বাজেট যখন আমরা আলোচনা করছি, তারা বারবার সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে, এবং তারা বলছে যে অর্থনীতির গণতন্ত্রায়নে আসলে সব ধরনের সব পক্ষের মানুষকে, অর্থাৎ যেটাকে ইনক্লুসিভ বলা হয়, সেখান থেকে তারা আসলে মূল জিনিসটি এনশিওর করতে যায়। এবং সেজন্যই প্রথমবারের মতো বাংলাদেশের বাজেটে সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ ইকোনমির একটি ধারণা নিয়ে আসা হয়েছে, যেখানে আসলে শুধুমাত্র নির্দিষ্ট যারা শিল্প খাত বা নির্দিষ্ট কোনো সেবা খাত, সেই ধরনের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে না। সেখানে অগ্রাধিকার দেওয়া হবে হচ্ছে সব ধরনের মানুষকে, অর্থাৎ যিনি সংস্কৃতি, কলা, নাট্য, চলচ্চিত্র এগুলো নিয়ে কাজ করতে চান, অর্থাৎ ক্রিয়েটিভ সৃষ্টিশীলতা নিয়ে যারা কাজ করতে চান, তাদেরকে কিন্তু অর্থনীতির মূলধারায় নিয়ে আসার একটি আলোচনা এই মুহূর্তে চলছে। সে কারণে অর্থনীতির গণতন্ত্রায়ন। পরের প্রশ্ন হচ্ছে অর্থনীতির বিনিয়ন্ত্রণকরণ, এটিকে আমরা অনেক সময় ডিরেগুলেশন বলি। কেন সেটি বলা হচ্ছে? নতুন অর্থমন্ত্রী যখন প্রথমবারের মতো এবারে বাজেট দিতে যাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু বারবার দায়িত্ব নেওয়ার পর থেকে একটি কথা বলেছেন যে অর্থনীতির বিনিয়ন্ত্রণকরণ করতে হবে, কারণ তার কাছে মনে হয় যে অর্থনীতি অনেক বেশি রেগুলেটেড, অর্থাৎ অনেক বেশি কেন্দ্রীভূত। কেননা অর্থনীতি এই কেন্দ্রীভূত থাকার কারণে অর্থনীতিকে আসলে অনেক বেশি কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না, সবাই সবার কাছে এক ধরনের আটকে থাকে। কিন্তু প্রত্যেকটি সিস্টেমকে যদি নিজের মতো ছেড়ে দেওয়া যায়, নিজের মতো চলার একটি সুযোগ করে দেওয়া হয়, নিয়মকানুনকে যদি একটু সহজ করে দেওয়া যায়, তাহলে দুটি গুরুত্ব পাবে। এক নম্বর হচ্ছে বিদেশি বিনিয়োগ, যেটি বাংলাদেশের কর্মসংস্থানের একটি বড় ফ্যাক্টর, সেটি অনেক বেশি এনশিওর হবে, কেননা আমরা অনেক ধরনের অর্থনৈতিক অঞ্চল থেকে শুরু করে বিদেশিরা যাতে বড় পরিসরে বাংলাদেশে বিনিয়োগ করতে আসে। কিছুদিন আগে আমরা দেখেছি তুরস্ককে একটি আলাদা অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, চীনের জন্য এই ধরনের আলোচনা রয়েছে, জাপানের সাথে এই ধরনের আলোচনা রয়েছে। অর্থাৎ বড় বড় যারা বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার জন্য আগ্রহী, তাদেরকে একটি সুনির্দিষ্ট সহজ জায়গা করে দেওয়ার জন্য কিন্তু অর্থনীতি ডিরেগুলেশন জরুরি। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় শিল্পের যারা উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু অর্থনীতি ডিরেগুলেশন জরুরি, কেননা তা না হলে সবাই এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, পলিসি মেকিংয়ে অভাবের কথা প্রশ্ন থাকে, এবং তখন কিন্তু সব মিলিয়ে অর্থনীতিতে নিয়ন্ত্রণটি বেশি হয়ে যায়। সেই নিয়ন্ত্রণের ধারাটি এবার ভাঙতে চায় নতুন সরকার। এখন আলোচনা হচ্ছে যখন ঘাটতির, তখন আমাদেরকে এটাও জানতে হবে যে সরকারের আসলে আয় কত হবে, অর্থাৎ রাজস্ব আদায়ের যে মূল আয়োজনটি, সেই রাজস্ব আদায়ের মূল আয়োজনটি আসলে কতটুকু করা যাবে। অর্থনীতির একটি বাস্তবতা আপনাদেরকে এই মুহূর্তে না বললেই নয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঘাটতি এই মুহূর্তে এনবিআর এর যে লক্ষ্য সেখান থেকে আছে। বলা হচ্ছে এনবিআরকে আগামী অর্থ বছরে, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডকে আগামী অর্থ বছরে 6,95,000 কোটি টাকার একটি লক্ষ্য দেওয়া হবে, প্রায় 7 লাখ কোটি টাকা। এটি এনবিআরকে সরকারের আয় হিসাবে আদায় করে নিয়ে আসতে হবে। প্রশ্ন হচ্ছে এনবিআর এর পক্ষে কি আসলে এতটা রাজস্ব আদায় সম্ভব? কেন বলছি এই কথা, সেই ব্যাখ্যায় আসছি। কিন্তু এনবিআর এর লক্ষ্য হচ্ছে
4,000 কোটি টাকা তারা সেখান থেকে আদায় করতে চায়। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এনবিআরকে শুধুমাত্র নিজস্ব অর্থাৎ আয়কর বলি বা হচ্ছে অন্যান্য যেসব কর রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এনবিআরকে 6,04,000 কোটি টাকা আদায় করার একটি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। এর বাইরে এনবিআরকে রাজস্ব বোর্ড বহির্ভূত যেসব লক্ষ্য সেখান থেকেও কিন্তু প্রায় 91,000 কোটি টাকা তাদেরকে আদায় করে দিতে হবে। এই হচ্ছে 6,95,000 কোটি টাকার হিসাব। জটিলতা হচ্ছে যে আমরা যে এনবিআর এর যে স্ট্রাকচারাল রিফর্মের কথা বলছি, এনবিআর এর আসলে পুরো প্রক্রিয়াটিকে আসলে দুভাগে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো যে কারণে আসলে এনবিআর এ এক ধরনের পরিবর্তনের কথা আমরা সবসময় শুনি এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে এনবিআর এর উপর অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে এবং এনবিআর এবার দুটি কথা বারবার বলেছে যে এক, কোনো ধরনের কর ছাড় বা প্রণোদনা আর থাকছে না। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য যে কর ছাড় এবং প্রণোদনার কথা বলা হয়েছে সেটি থাকবে না, এগুলো বন্ধ করতে হবে, কারণ এটি অনেকদিন ধরে চলছে এবং দেশের আরও বেশি রাজস্ব দরকার। এবং আরেকটি কথা তারা বলছেন, কর জালের আওতা বাড়ানো। সবসময় যে আলোচনাটি হয় যে একই যারা কর দেন তাদেরকে বেশি চাপ দেওয়া হয়, কিন্তু অনেক ব্যক্তি আছেন, একটা বড় জনগোষ্ঠী বাংলাদেশে আছে যারা এখনো কর দেয় না, তাদেরকে করের আওতায় নেওয়ার জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে করের আওতায় আনার জন্য, প্রান্তিক মানুষকে করের আওতায় আনার জন্য কিন্তু এক ধরনের উদ্যোগ এবার রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি, এই যে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য বেশি পেয়েছে এবং এনবিআর আগামীতে আসলে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে নিজেদের কাজে, এটি নিয়ে আমরা একটু বিশ্লেষণ জানতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা মোহাম্মদ হাতেমকে স্বাগত জানাচ্ছি। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছিলেন। এনবিআর এর প্রসঙ্গে একটু পরে আসি। অর্থমন্ত্রী বারবার বলছেন যে ডিরেগুলেশন করা হবে, অর্থাৎ এক ধরনের যে কেন্দ্রীভূত নিয়মকানুনের ভিতরে বাংলাদেশ ছিল সেখান থেকে সবাইকে বের করে এসে এক ধরনের ব্রিদিং স্পেস দেয়া হবে। আপনি কতটা আশাবাদী? আমরা ধন্যবাদ। আমরা মাননীয় অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং ডেফিনেটলি আমরা আশা করি এবারের বাজেটটা একটু ব্যতিক্রমধর্মী বাজেট হবে। অতীতেও আমরা দেখেছি বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল অতীতে, তখনও কিন্তু ব্যবসা এবং বিনিয়োগমুখী একটা বাজেট হয়েছিল। কিন্তু গত বেশ কিছুদিন যাবত আপনাদেরকে বারবার বলে আসছি, বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি এবং যে বাজেটগুলি হচ্ছে সেটা ব্যবসা এবং বিনিয়োগ পরিপন্থী। বিশেষ করে ট্যাক্সেশন পলিসিটা কমপ্লিটলি বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী একটা তো পলিসি রয়েছে। সেটার মধ্যে একটা আবার আমূল পরিবর্তন হবে বলে আমরা খুব আশাবাদী। যেহেতু আমির খসরু মাহমুদ চৌধুরী দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য এবং রাজনীতি দুইটার সাথেই ওতপ্রোতভাবে সম্পৃক্ত, তিনি আমাদের অবস্থান ক্ষত জায়গাগুলি জানেন, ব্যবসায়ীদের সমস্যাগুলি জানেন এবং একই সাথে সেখানে রয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান সাহেব। তিনি কিন্তু অত্যন্ত পজিটিভ সেন্সের এবং রিফর্ম করার মানসিকতা সম্পন্ন একজন মানুষ। তো সুতরাং দুইজন যেহেতু এই শীর্ষ জায়গায় রয়েছেন, আমরা খুব আশাবাদী যে এবার একটা ভালো বাজেট হবে বা অর্থনীতিকে পুনরুদ্ধারের গতি সঞ্চালনের একটা বাজেট হবে। তবে শঙ্কার জায়গা কিন্তু একটা আছে, যেটা আপনি উল্লেখ করলেন, 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা। এই জায়গাটাতে আমরা শঙ্কিত যে তার মানে গত আপনি দেখেন বর্তমান অর্থ বছরেরও কিন্তু যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 5,00,000 5,00,000 5.5 লক্ষ কোটি টাকার মতো, সেটাতে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। 1 লক্ষ কোটি টাকার উপরে আহরণের মানে তারা পিছিয়ে আছে। তাহলে এমন কোনো কিছু তো হঠাৎ করে ঘটে নাই যে আগামী অর্থ বছরে গিয়ে যে 2 লক্ষ 2.5 লক্ষ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরিত হবে, এইরকম কোনো কিছু আমরা দেখছি না। জনাব হাতেম, আমি একটু প্রশ্ন জুড়ে দিই এই প্রসঙ্গে, একটু প্রশ্ন জুড়ে দিই আপনাকে। সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে আপনারা শঙ্কিত এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য থেকে, কিন্তু একটি বিষয় তো আপনারাও এখন মাথায় রাখছেন, আপনার সাথে এটি নিয়ে আমার আলোচনা হয়েছে যে এলডিসি গ্র্যাজুয়েশন আগে আমাদের রাজস্ব আদায়ের যে পরিমাণ সেটি বাড়াতে হবে, আপনারা সেই প্রস্তুতির কথা বলেছেন এক। এবং এনবিআর তো বলছি যে এবার যাদেরকে করজালের আওতায় নেই তাদেরকেও তারা এবার করজালের আওতায় আনতে চান। কেন আপনারা মনে করছেন আপনাদের উপর বেশি চাপ পড়বে? তারা তো সবাইকে আরো বেশি ইনক্লুসিভ করতে চায়। না না, ঠিক আছে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই কথাটাই বলে আসি। আমি ওই কথাটাতে আসছিলাম যে কর নেটের আওতাটা যদি বাড়ানো হয় তাহলে এটা কিছুটা হবে, কিন্তু তারপরও 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণ, এটা আমার কাছে একটু অস্বাভাবিক এবং অসম্ভব মনে হচ্ছে। তারপরও আমরা আশাবাদী যদি কর নেটের আওতাটা বাড়ে তাহলে ওখান থেকে কিছুটা আসবে। বাট আলটিমেটলি দিনের শেষে গিয়ে কি আমরা যারা কিছু সংখ্যক ব্যক্তি কর নেটের আওতায় রয়েছি তাদের উপরই জুলুম অত্যাচারটা বেড়ে যাবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কিত।
কথা বলছিলাম বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে, এবং তিনি কিন্তু ব্যবসায়ী হিসেবে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এনবিআরকে দিয়ে দেওয়া হয়েছে সেটি নিয়ে কিন্তু তিনি কিছুটা শঙ্কাই বোধ করছেন বলে তিনি বলছেন, কিন্তু পজিটিভ, তিনি আশাবাদী হতে চান। আপনাদেরকে বলেছিলাম দি বিজনেস টুডের এই মুহূর্তে শিরোনামটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবার একটু জানিয়ে দিচ্ছি। অর্থনীতির গণতন্ত্রায়নের পথে হাঁটতে যাচ্ছে সরকার। কাল 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই হবে বড় চ্যালেঞ্জ। দর্শক, শিরোনাম দেখছিলেন, আদ্যপান্ত জানাবো বাজেটের আরো অনেক খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। আরো একজন অতিথি আমাদের সাথে যোগ দিবেন। আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেয়া হচ্ছে নানা ধরনের ছাড়, থাকছে সহায়ক কর কাঠামো, এসএমই উদ্যোক্তারা পাচ্ছেন নানা ধরনের সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন এবার তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় বাড়বে, স্থানীয়ভাবে তৈরি হবে বিশ্বমানের কাজের সুযোগ। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে। সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট এশিওর, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর ইউ। আমাদের বিগ প্ল্যান ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআই থেকে প্রাধান্য দিচ্ছি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। এটা একটা বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য, তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে, কিন্তু তার থেকে বড় যেটা, যারা করছিল অলরেডি তারা অনেকেই কিন্তু এই টাকাগুলো দেশে আনতো না, তারা কিন্তু এই ট্যাক্সের ভয়ে তারা রেখে দিত বাইরে। সো তারা কিন্তু এই ট্যাক্সের এই এখনো যেহেতু ভয়টা থাকবে না, তারা কিন্তু দেশে নিয়ে আসবে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর থাকছে আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে 300 টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর 15% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 22 ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে কমিয়ে 1% করার প্রস্তাব আসতে পারে। তবে মোবাইল অপারেটরদের উপর আরোপিত কর্পোরেট কর হার প্রায় অপরিবর্তিতই রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। কোনো একটা কোম্পানি 20% মূলধন হস্তান্তর করে, তাহলে সেটা হবে যে ইনকামটা আছে, ইনকাম ট্যাক্সটা আছে, সেটার উপরে টোটাল ইনকামের উপরে আরও 10% তারা রিবেট পাবে। এই মেকানিজমটা আমাদের কাছে মনে হয়েছে যে বিটিআরসির যে পলিসি আছে সেটা থেকে অনেক বেশি আপনার ব্যবসা বান্ধব, ইনভেস্টমেন্ট বান্ধব, কারণ হচ্ছে এই ক্ষেত্রে ইনভেস্টরদের জন্য একটা ইনসেন্টিভ দেওয়া আছে। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, প্রিন্টার, মনিটর, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন এবং ফ্ল্যাশ মেমোরি আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% আনার প্রস্তাব রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা বাজেট নিয়ে আরেকটু বিশ্লেষণ জানতে চাই। ব্যবসায়ীদের কথাই আজকে বেশি করে শুনবো, এবং সেই জন্য এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তার কাছ থেকে বাজেটের মূল্যায়ন জানবো। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সোজাসাপটি প্রশ্নটা আপনাকে করতে চাই। আপনারা চান এমন এক ধরনের ব্যবসার পরিবেশ যেটি হয়রানি থেকে মুক্ত হবে। আপনারা শুনতে পাচ্ছেন অর্থমন্ত্রী বারবার বলছেন যে এবার ডিসেন্ট্রালাইজেশন করা হবে, ডিরেগুলেশন করা হবে, এবং এনবিআরও বলছে যে এবার তারা কিছুটা স্ট্রিক্ট হবে। আমার কাছে এই দুইটা জিনিস একটু বিপরীতমুখী মনে হচ্ছে। আপনাদের কাছে মনে হচ্ছে কিনা? ব্যবসার এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে আপনি কতটা আশাবাদী বাজেটকে যা শুনতে পাচ্ছেন এতক্ষণ? জনাব মাহফুজুল হক শাহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে যে প্রশ্নটি করছিলাম আমি আরেকবার করি। সেটা হচ্ছে, আমি বারবার শুনতে পাচ্ছি যে অর্থমন্ত্রী বলছেন যে এবার ডিরেগুলেশন করা হবে, অর্থাৎ নিয়মকানুন কিছুটা শিথিল করা হবে। আরেক ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি এনবিআর বলছে যে তারা অনেক বেশি স্ট্রিক্ট হবে, কারণ তাদের রাজস্ব আদায়ের লক্ষ্য অনেক বেশি। এবং এই যদি হয় পরিবেশ, আপনারা হয়রানি ছাড়া, কোনো ধরনের বিপদ ছাড়া ব্যবসাটি করতে চান,
ব্যবসা এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে আপনার মূল্যায়ন কি এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেই বিষয়টা উল্লেখ করেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত হয়ে যেটা বলতে চাচ্ছি, বিশেষ করে আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা এমন একজন অর্থমন্ত্রী পেয়েছি বাংলাদেশের ইতিহাসে, উনি চট্টগ্রামেরই সন্তান এবং যাকে আমি পার্সোনালি চিনি গত 50 বছর থেকে, এবং উনি রাজনীতিবিদ প্লাস একজন ব্যবসায়ী। এখন আমাদের ব্যবসায়ীদের যে সমস্ত পেইনগুলি আছে, বিশেষ করে আমাদের এনবিআর এর যে কালেকশনের ব্যাপার নিয়ে সবসময় যে সমালোচনাগুলি আমরা করে থাকি, বা সরকার যে এনবিআর এর যে টোটাল রাজস্ব আদায়ের যেই হারটা সেটা যে পরিপূর্ণ করতে পারে না, সেটার মূল কারণটা কি সেটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদের থেকে আরো বেশি ভালো বুঝেন। এখন আমি শুধু এতটুকুই বলবো, বর্তমান সরকার যেটা চিন্তা করেছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী ওনারা সরকারে আসার আগের থেকে একটা প্ল্যান করে নিয়েছিল কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমাদের বেশ গত বছর কিছু আগে আমরা অনেকবার দেখেছি আমাদের অর্থ একটা গতানুগতিক বাজেট আমরা দিয়ে আসছিল, কিন্তু বাজেটের যে কার্যকারিতা সেটা কিন্তু আমরা খুব একটা ভালোভাবে দেখিনি। আর আমাদের ব্যবসায়ী মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো আমরা দিয়ে আসছি রেগুলারলি। এখন যে বিনিয়োগের যে পরিবেশ সেটা নির্ভর করবে এবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বাজেট প্রণীত হতে যাচ্ছে আগামীকাল, সেই বাজেটের উপরেই কিন্তু নির্ভর করছে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা কতটুকু উৎসাহিত হবে বিনিয়োগ করার জন্য। সেখানে যে মূল সমস্যা যেটা আপনি বলেছেন, আমাদের যে উচ্চাভিলাষী বাজেট আসছে, একটা বাজেটের রাজস্ব আদায়ের যে হারের যে বিষয়টা আছে, সেই বিষয়টা নিয়ে আমাদের অনেক ব্যবসায়ী বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, চেম্বারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় এই বক্তব্যগুলো দিয়ে এসেছি। আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো, বর্তমান যে স্ট্রাকচার এনবিআর এর বা যে সিস্টেমগুলি আছে রাজস্ব কালেকশনের জন্য, এই সিস্টেমগুলির মাধ্যমে কোনোদিন যেই টার্গেটটা আছে এই টার্গেট ফুলফিল হবে না। আপনাকে আমি একটা প্রশ্ন একটু জুড়ে দিই জনাব মাহফুজুল হক সাহেব, আপনারা এমন সময় ব্যবসার কথা বলছেন যখন আপনারা বারবার বিভিন্ন সময় বলছেন যে ব্যবসা এক ধরনের মন্দা চলছে, বিশ্ব পরিস্থিতি ভালো না, মূল্যস্ফীতি বাড়ছে, কর্মসংস্থান খুব একটা হচ্ছে না, বিদ্যুৎ আর জ্বালানি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এনবিআর এখন বলছে যে তাদেরকে রাজস্ব আদায়ের লক্ষ্য আদায় করতে হলে তাদেরকে কঠোর হতে হবে। তাহলে কি আপনারা আসলে খুব মানে কি বলবো, খুব ভালোভাবে ব্যবসা করার পরিবেশ পাবেন বলে মনে করেন আসলেই? না, আমি বলছি সেটা না। আমার বক্তব্য হচ্ছে এনবিআর কে কঠোর হতে হবে। কঠোরের মিনিংটা কি? আপনি যিনি একজনের ব্যবসা নাই, গত বছর একজন 5 লাখ টাকার ব্যবসা হয়েছে, এই বছর ওনার 3 লাখ টাকার ব্যবসা হয়েছে, তাহলে আপনি কি কঠোর হবেন? আপনি ওনার থেকে তাহলে কি 5 লাখ টাকার বা ওনার করতেছেন সেটা কি করে যাবেন, কি ওনার উপর চাপ সৃষ্টি করবেন? আমাদের বক্তব্য সেই জায়গায় না। আমাদের বক্তব্য হচ্ছে যেন না একটা ব্যবসা আমি করি, যে কোনো ধরনের একটা অনেক ধরনের ব্যবসা আমরা ব্যবসায়ীরা করে থাকি। আমার কথা হচ্ছে একজন ব্যবসায়ী উপর সব চাপ চলে আসবে, আরেকজন ব্যবসায়ী চাপের বাইরে আছে, উনি কোনো টাকায় দিচ্ছে না সরকারকে। আমাদের বক্তব্য হচ্ছে এমন সিস্টেম এখানে অ্যাডপ্ট করতে হবে, এমন সিস্টেম আমাদেরকে ক্রিয়েট করতে হবে যার মাধ্যমে একটা ব্যবসাতে যদি 100 জন ব্যবসা ইনভলভ থাকে, সবাইকে যেন সমানভাবে সরকারকে রাজস্ব দেয়ার যে পরিবেশ আছে, যে সিস্টেম আছে সেটাকে ফলো করে। সেটাকে যদি ফলো করতে হয়, বর্তমানে যে এনবিআর এর যে বিভিন্ন সিস্টেম আছে, বিশেষ করে ইনকাম ট্যাক্স বলুন, ব্যাট বলুন, শুল্ক আদায় ক্ষেত্রে কাস্টমস বলুন, এগুলো তো অত্যন্ত সেকেলে, এবং এই সিস্টেমগুলি হচ্ছে দুর্নীতিগুলি করার জন্য এবং কাউকে স্পেশালি সুবিধা দেওয়ার জন্য এনাফ। আমরা তেমনটি আশা করি। জনাব মাহফুজুল হক সাহেব, আপনার কাছ থেকে আমাদের এবার একটু বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ, আপনি আমাদের কাছে সময় দিয়েছেন। দর্শক, আমরা ঢাকা থেকে যেমন ব্যবসায়ীদের পর্যবেক্ষণ জানান, চট্টগ্রামের একজন ব্যবসায়ী, আমাদের বন্দরনগরীর ব্যবসায়ী, সেখান থেকেও তিনি এক ধরনের নিজের অবজারভেশন জানাচ্ছিলেন। আমরা বাজেটের একটু অন্যদিকে আপনাদের মনোযোগ এবার নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অর্থাৎ দেশের অর্থনীতি যখন বিপদে থাকে, বলা হচ্ছে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, বিদ্যুৎ জ্বালানির দাম বেড়েছে, অর্থাৎ এক ধরনের নির্দিষ্ট হতদরিদ্র বা দরিদ্র মানুষকে কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার প্রশ্ন আছে। এবং সেই প্রশ্নটিতে এবার সরকার নতুনত্ব যেটি আনতে যাচ্ছে সেটি হচ্ছে তারা এবার রেকর্ড বরাদ্দ করেছে প্রায় 1,45,000 কোটি টাকা, প্রায় 1.5 লাখ কোটি টাকা নিঃসন্দেহে। এবং সেখানে আমরা বারবার যে আলোচনাটি সবচেয়ে শুনতে পাচ্ছি যে প্রায় নতুন করে 1 কোটি মানুষকে এই ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং সেই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের মানে হচ্ছে প্রায়
কয়েক কোটি মানুষের উপর জরিপ চালিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি যে 41 লাখ সুবিধাভোগীকে নির্ধারণ করা হবে এবং সেই 41 লাখ সুবিধাভোগী বিশেষ করে নারী প্রধান পরিবার, সেই পরিবারগুলোকে কিন্তু মাসে 2,500 টাকা করে দেওয়া হবে এবং এই খাতে প্রায় 14,000 কোটি টাকা খরচ হবে এমন কথা আমরা শুনতে পেয়েছি। সেই ধরনের একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এর পরের বিষয়টি হচ্ছে কৃষক কার্ড, অর্থাৎ যারা কৃষকদেরকেও কিন্তু এক ধরনের সুবিধার আওতায় নিয়ে আসা হবে এবং সেই কৃষক কার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু শুনতে পেয়েছি যে কৃষকদেরকে ফার্মার্স কার্ড যেটি দেওয়া হবে সেখানেও প্রায় 42 লাখের বেশি কৃষক সেই সুযোগ সুবিধাটি পাবেন। আরেকটি নতুন দুটি সিদ্ধান্তের দিকে আপনাদের মনোযোগ নিয়ে যেতে চাই, যেটি আমাকে বেশ কিছুটা আমার কৌতূহল বাড়িয়েছে এবং সেটি বেশ ভালো উদ্যোগও বটে। সেটা হচ্ছে ধর্মীয় উপাসনালয়ের যারা কর্মী, অর্থাৎ মসজিদের ক্ষেত্রে ইমাম, মন্দিরের ক্ষেত্রে পুরোহিত বা অন্যান্য ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ের কর্মীরা যারা রয়েছেন তাদেরকে এক ধরনের ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং বা তাদেরকে সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখেই জানাই, আমরা যতটা জানতে পেয়েছি ইমামরা মাসে 5,000 টাকা করে পাবেন, মুয়াজ্জিনরা 3,000 টাকা এবং খাদেমরা 2,000 টাকা করে পাবেন। অন্যান্য যেসব ধর্মীয় প্রতিষ্ঠান সেখানকার যারা কর্মী তারাও কিন্তু একই হারে আসলে এই ধরনের সুবিধাটি পাবেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিল্পের যারা শ্রমিক তাদেরকে এবার এক ধরনের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। 15,000 বেকার শ্রমিককে সরকার 3 মাসের জন্য 5,000 টাকা করে দেবে এবং সেজন্য প্রায় 25 কোটি টাকা ব্যয় হবে বলে সরকার ধারণা করছে। এই দুটি এক ধরনের নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা বিজনেস টুডেতে আরও খুঁটিনাটি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আজ সারাদিন এবং কাল আমরা সারাদিন আপনাদেরকে বাজেটের আদ্যপান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরবো। যমুনা টেলিভিশন সবসময় সব থেকে এগিয়ে থাকে, সবার আগে সব ধরনের নিউজ সবার আগে দর্শকদেরকে জানায়। আমরা সেই চেষ্টায় অব্যাহত রাখবো। বিজনেস টুডের আয়োজন এখন পর্যন্ত এতটুকুই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।